কালিকে তুললে সব জানা যাবে। কলকাতা কর্পোরেশনে কালি না বললে কোনো প্ল্যান হয় না। কালি কামাত স্ট্রিট থেকে নিযুক্ত, সবাই জানে। কি বলেন মুখ্যমন্ত্রী, শুনুন। কি হয়েছে আমরা জানি না, আমরা কালিকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালি না বললে কোনো প্ল্যান হয় না। আর কালি অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালি বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মেয়রের অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কাটমানি টাকা নেওয়ার অভিযোগে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ। 2010-এ কেএমসির সোশ্যাল সেক্টর বিভাগে চিফ ম্যানেজার পদে মেয়রের ওএসডি দায়িত্বে কালীচরণ বন্দ্যোপাধ্যায়। জানাবো, ওই সময় ওই বড় চেয়ারম্যান ছিলেন খোদ ফিরহাদ হাকিম। তখন থেকে ফিরহাদের পছন্দের আধিকারিক কালীচরণ। 2023 সালে এমপি ল্যাডের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কালী ডিরেক্টর। জানিয়ে রাখবো, ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মেয়রের অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কাটমানি টাকা নেওয়ার অভিযোগে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ। 2010-এ কেএমসির সোশ্যাল সেক্টর বিভাগে চিফ ম্যানেজার, পরে মেয়রের ওএসডির দায়িত্বে কালীচরণ বন্দ্যোপাধ্যায়। 2018 সালে ফিরহাদ হাকিম কালীচরণকে ওএসডি করেন। 2009 সালে পৌর নিগমের ডেপুটি ম্যানেজার পরীক্ষায় প্রথম কেএমসির 9 বড় অফিসে সোশ্যাল সেক্টর বিভাগে যোগ দেন। ওই সময় ওই বড় চেয়ারম্যান ছিলেন খোদ ফিরহাদ হাকিম। তখন থেকে ফিরহাদের পছন্দের আধিকারিক কালীচরণ। 2023 সালে এমপি ল্যাডের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কালী ডিরেক্টর জেনারেলের মৃত্যুতে অতিরিক্ত দায়িত্বে কালীচরণ মেয়রের বিরুদ্ধে গোষ্ঠীর অভিযোগ। কালীচরণের শেষ কথা, অনেকের দাবি ফিরহাদ ও ওএসডির চোখ দিয়ে দেখেন কেএমসি। ওএসডি কালীচরণের কান দিয়ে শোনেন ফিরহাদ হাকিম। পুর নিগমের বাম ইউনিয়নগুলির বিস্তর অভিযোগ রয়েছে। ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় কি জানা যাচ্ছে, যার বিরুদ্ধে এত অভিযোগ? একেবারে দেখো, ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে এই কালীচরণ ব্যানার্জি। বলা যেতে পারে যে কলকাতা পুরসভা সেকেন্ড ইন কমান্ড ছিলেন, অর্থাৎ মেয়র ফিরহাদ হাকিমের পরে কিন্তু এই কালীচরণ ব্যানার্জি গোটা কলকাতা পুরসভাকে কিন্তু নিয়ন্ত্রণ করতেন। সেটা কিন্তু অভিযোগ বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় উঠেছে। 2003 সালে WBCS করে তিনি কিন্তু ভূমি রাজস্ব দপ্তরে প্রথমে যোগদান করেন এবং তারপরে তিনি ভোল বদল করেন এবং 2008 সালে তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়ে পুলিশে জয়েন করেন। কিন্তু তারপরেই যেটা দেখা যায় যে ডিএসপি ট্রেনিংয়ের সময় তিনি সেই চাকরিটা ছেড়ে আবার ভূমি রাজস্ব দপ্তরে তিনি যোগদান করেন এবং সেখান থেকে 2008 সালে তিনি সম্ভবত কলকাতা পুরসভার যে সোশ্যাল সেক্টর বিভাগ রয়েছে তার চিফ ম্যানেজার নিযুক্ত হন এবং 2018 সালে যখন এই বোর্ড আসে, তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের অন্তর্গত তিনি কিন্তু ওএসডি নিয়োগ তাকে করা হয় এবং তখন থেকে এই 2018 সাল থেকে 2026 সাল পর্যন্ত গোটা যে পুরসভা মেয়র কিন্তু এই ওএসডির চোখে কিন্তু দেখতেন, অর্থাৎ কলকাতা পুরসভার সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু এই ওএসডির মাধ্যমে অর্থাৎ কালীচরণ ব্যানার্জির মাধ্যমে কিন্তু হতো এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল। তার মধ্যে অভিযোগ ছিল ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল যে ট্রান্সফার করার নাম করে টাকা নেওয়া, পোস্টিং করার নাম করে টাকা নেওয়া এবং বিভিন্ন এই যে বিল্ডিং প্ল্যান স্যাংশন, সেই প্ল্যান স্যাংশন পাস করে দেওয়ারও কিন্তু অগ্রণী ভূমিকা ছিল এই কালীচরণ ব্যানার্জির বলে অভিযোগ উঠছে। এবং এই মুহূর্তে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যেহেতু বোর্ড ভেঙে গেছে, তিনি অন্যত্র কিন্তু ট্রান্সফার হয়েছে, কিন্তু কলকাতা পুরসভার মহলে একাধিক অভিযোগ এই কালীচরণ ব্যানার্জির বিরুদ্ধে রয়েছে এবং সেই মূল অভিযোগ হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে তোলাবাজি। আমরা জানি যে 2024 সালে 27
সেপ্টেম্বর এই কালীচরণ ব্যানার্জির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিট থেকে তার একজন কর্মী কিন্তু তার নামে তোলাবাজি করার অভিযোগ করে কিন্তু শেক্সপিয়ার সরানি থানাতে কিন্তু অভিযোগ করেছিলেন। অর্থাৎ ভুড়ি ভুড়ি অভিযোগের মাধ্যমে এই কালীচরণ ব্যানার্জি কিন্তু গোটা কলকাতা পুরসভার যে বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগে পরিচালনা তিনি করতেন। বিশেষ করে তার যে নজর ছিল সে নজর ছিল বিল্ডিং বিভাগের ক্ষেত্রে, এবং বিল্ডিং বিভাগের ক্ষেত্রে একাধিক আধিকারিক। তুমি একটু সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, তোমার প্রশ্ন খালিদকে। আমি আসছি সেই জায়গায় অভিনন্দা। তার আগে একটা বিষয় এখানে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে ফিরহাদ হাকিমের মুখটা। খুব বেশি কথা আজকে বলেননি প্রাক্তন মন্ত্রী, তবে এই মুহূর্তে ওই এলাকার বিধায়ক বটে, কিন্তু যাই হোক খুব মুখ কাচুমাচু করে যে খুব অল্প প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের দেখলাম, এই রকম ভূমিকায় ওনাকে তো আগে কখনো দেখা যায়নি। প্রচণ্ড চাপে আছেন, প্রচণ্ড প্রেশারে আছেন, বোঝাই যাচ্ছে। কারণ যে সময় এই বিল্ডিং তৈরি হচ্ছে সেই সময় তো উনি মেয়র, উনি এই এলাকার বিধায়ক, এবং তারই ঘনিষ্ঠ একজনের নাম এখানে জড়িয়ে যাচ্ছে। ফিরহাদ হাকিমের মোটের ওপর সমস্ত কাজই এই কালী দেখতো, তো ফলে চাপের কোনো মানে এতগুলো কারণ। ফিরহাদ হাকিম নিজে সেই সময় মেয়র, ফিরহাদ হাকিম নিজে সেই সময় মন্ত্রী, এবং তার পাশাপাশি এখন উনি বিধায়ক, এবং এখন এমন একজনের নাম স্বয়ং এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন বিধানসভায় দাঁড়িয়ে, এই কালী, যিনি হচ্ছেন ফিরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ। এবং এটা বলাই যায়, যেরকম কিছুক্ষণ আগে খালিদও বলছিল, এটা বলাই যায় যে যত রকমের দুর্নীতি হয়েছে তার যদি একটা বড় অংশ এই টাকা তোলার ক্ষেত্রে, বিভিন্ন পুরসভার ক্ষেত্রে আমরা দেখেছি, কলকাতা পুরসভার অন্তর্গত যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, একাধিক ওয়ার্ডে এরকম বহু, শুধু আজকে কথা হচ্ছে এই গুদামটা নিয়ে, কিন্তু একাধিক এরকম তো রয়েছে যে অন্যান্য নির্মাণও ভেঙে পড়ার ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। তো সেখানে বিভিন্ন ক্ষেত্রেই তোলাবাজিতে নাম জড়িয়ে গিয়েছিল এই কালীর। আমি এখানে খালিদ একটা বিষয় এখানে তাহলে আনতেই হয় সামনে, যে তুমি একটা ঘটনার কথা উল্লেখ করছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এই কালী এর আগে টাকা তুলেছিল, তারপরে কেসটার কিছু হলো না, ধামাচাপা পড়ে গেল। একেবারে দেখো, তারপরে কিন্তু ধামা চাপা পড়ে গেল। তার কারণ যেভাবে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম করেছিলেন, এবং এটা নিয়ে কিন্তু দলের অন্দরে একটা বলা যেতে পারে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল। অভিষেক বনাম ফিরহাদ হাকিম হয়ে গেছিল। তার কারণ ফিরহাদ হাকিম এটা নিয়ে কিন্তু তার যে তিনি যে এই বিষয় নিয়ে ক্ষুব্ধ সেটা তিনি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে তার ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ করার আগে তার সঙ্গে একবার কথা বলা উচিত ছিল, তার সঙ্গে কথা না বলে তার ওএসডির বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করা হলো, সেটা ঠিক নয়। সেটাও কিন্তু সেই সময় তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, এবং তিনি এই কালী ব্যানার্জির কে সংরক্ষণ দিয়েছিলেন বলা যেতে পারে। তাকে কিন্তু একেবারে ক্লিন চিট দিয়েছিলেন যে এই কালী ব্যানার্জি তিনি কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় পর্যন্ত কিন্তু বলেছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। এবং এইভাবেই কিন্তু দীর্ঘদিন ধরে, অর্থাৎ 2018 সাল থেকে কালী ব্যানার্জির এই প্রভাব, এই প্রতিপত্তি শুধু ফিরহাদ হাকিমের কারণেই নয়, মাথার উপরে ক্যামাক স্ট্রিট ছিল সেটাও একটা কারণ, যেটা তো আজকে উল্লেখও করলেন বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী। খালিদ, যেটা জানতে চাইছিলাম তোমার কাছে, যে তাহলে শুধুমাত্র ফিরহাদ হাকিমের হাতই যে এই কালীর মাথার উপর রয়েছে সেরকম নয়, ক্যামাক স্ট্রিটের যথেষ্ট সাহচর্যে উনি এই কাজগুলো করতেন। একেবারে দেখো, কোনো সাপোর্ট ছাড়া এই ধরনের সরকারি আধিকারিক যারা রয়েছেন, এই ধরনের WBCS অফিসাররা রয়েছেন, তাদের কিন্তু ক্ষমতা নেই যে তারা এই ধরনের তোলাবাজির সঙ্গে বা এই ধরনের বড় দুর্নীতির সঙ্গে তারা যুক্ত হয়ে যাবেন। কোথায় না কোথায় সায় কিন্তু দুই দিক থেকেই ছিল। একদিক থেকে যেটা অভিযোগ উঠছে যে কলকাতা পুরসভা থেকে যে টাকা তোলা হতো, যে তোলাবাজি করা হতো, সেটা সরাসরি ক্যামাক স্ট্রিটে যেত। অন্যদিকে এই অভিযোগটা হচ্ছে যে মেয়র ফিরহাদ হাকিম, তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের
হাকিমের নির্দেশে কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের যে দুর্নীতি, সে দুর্নীতি কোথায় না কোথায় প্রশ্রয় পেয়েছে এবং সেই কারণেই কিন্তু তার এই সাহসটা বেড়েছিল। তার কারণ হচ্ছে একজন সরকারি আধিকারিকের পক্ষে এত কিছু একা করা সম্ভব হয় না কোনো দিনই, যদি কোনো সাপোর্ট বা কোনো ব্যাকআপ পিছন থেকে যদি সে না পায়। এবং এই ব্যাকআপটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগ বারবার উঠছে যে একদিকে ক্যামক স্ট্রিট থেকে সেই অভিযোগ সেই সাপোর্টটা পাওয়া গেছে, অন্যদিকে কিন্তু মেয়র ফিরহাদ হাকিম, তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের পক্ষ থেকে যে সাপোর্ট পাওয়া গিয়েছিল, সেই সাপোর্টের পরিণামে কিন্তু এই ধরনের যে ঘটনা, বিভিন্ন তোলাবাজির ঘটনা, বিভিন্ন পোস্টিং করার নাম করে টাকা তোলা, বিভিন্ন ট্রান্সফার করার নাম করে টাকা তোলা, বিভিন্ন ব্যবসায়ী থেকে টেন্ডারে নাম করে টাকা তোলা, এই সমস্ত যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এই কালী ব্যানার্জির বিরুদ্ধে উঠছে। এবং এই অভিযোগের যে সত্যতা, সেই সত্যতা কিন্তু কলকাতা পুরসভার জুড়ে কিন্তু ঘুরছে। তার কারণ বিভিন্ন মহলে কিন্তু এই অভিযোগ বারবার তারা তুলছেন যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এইভাবেই কালী ব্যানার্জি একের পর এক বিভিন্ন ক্ষেত্রে টাকা নিয়েছেন, তোলাবাজি করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে পোস্টিং করা এবং ট্রান্সফার করার যে কাজ, সেই সমস্ত কাজ কিন্তু এই কালী ব্যানার্জি। আমি এখানে আমার যেটা বলার, অভিনন্দন, অনেক ধন্যবাদ আপাতত তোমাকে খালিদ জামাল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। যেটা অভিনন্দন তোমাকে বলার, দেখো এদের এত ক্ষমতা কি করে হয়। ফিরহাদ হাকিমের আশীর্বাদের হাত মাথার উপর রয়েছে, ক্যামাক স্ট্রিটের আশীর্বাদের হাত মাথার উপরে রয়েছে। ফলে এই কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ড, একাধিক বড়ো, 9 নম্বর বড়োর কথা তো কিছুক্ষণ আগে তুমিও উল্লেখ করছিলে। তো ফলে এই যে এই রকম প্রভাব, এই রকম প্রতিপত্তি বিস্তার করা দিনের পর দিন লাগাতার এগুলো ঘটেছে। আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে নাম করে কালীকে আইডেন্টিফাই করে বলছেন যে এই কালীই করেছে। কালী ধরা পড়লেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আরেকবার একটু দর্শকদের দেখাতে চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় দাঁড়িয়ে ঠিক কি অভিযোগ করেছেন। দেখুন, আমরা জানি না, আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। এখনো এর এত প্রভাব, এত প্রতিপত্তি। 200 কোটি টাকা দিয়ে তৃণমূলের ভবন বানানো হচ্ছে, 200 কোটি টাকা দিয়ে তৃণমূলের ভবন বানানো হচ্ছে। মারাত্মক তথ্যগুলো এখানে পেশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যখন বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলছেন যে কালীকে ধরতে পারলেই সবটা বেরিয়ে আসবে, সবটা স্পষ্ট হয়ে যাবে, তার মানে এটা স্পষ্ট যে যথেষ্ট তথ্য প্রমাণ এই সমস্ত কিছু রয়েছে। যাদেরকে এতক্ষণে অ্যারেস্ট করা হয়েছে, এই যে 5 জনের কথা বলেছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই 5 জনকে জিজ্ঞাসাবাদ করলেও হয়তো এই কালীর নাম সামনে আসতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এই যে এতদিন ধরে যা যা নির্মাণ হয়েছে, এবং এখানকার লোকজনও যে কথা বলছেন 2024 থেকে 2026 পর্যন্ত এই এলাকায় 2টো কনস্ট্রাকশন বাদ দিয়ে বাকি সমস্ত কনস্ট্রাকশনগুলো বেআইনি। 2 বছর ধরে এতগুলো কনস্ট্রাকশন বেআইনি তৈরি হচ্ছে। আজকে প্রাক্তন মেয়র বলছেন আমি কিচ্ছু জানি না। যখনই ওনাকে কিছু জিজ্ঞাসা করা হয়েছে তখনই উনি বলছেন কিচ্ছু জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিয়ে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে না, সেই যারা আমার নয়। আজকে যখন ওনাকে এইগুলো নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আমি ছেড়ে দিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হয়তো বলতে ওনার কোনো আপত্তি আছে, হয়তো উনি এক্ষেত্রে এটাকে এড়িয়ে যেতে চাইছেন, কিন্তু উনি শহর কলকাতার মেয়র ছিলেন, উনি মন্ত্রী ছিলেন। ফলে এতগুলো মানুষের প্রাণ যেখানে জড়িয়ে রয়েছে, কোনো রকম সেফটি সিকিউরিটি কিচ্ছু ছিল না। এখানকার যারা শ্রমিক, যারা বেঁচে আছেন এখনো পর্যন্ত, ভাগ্যের জোরে যারা বেঁচে গিয়েছেন, এরকম বহু মানুষের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে আমাদের সেফটি নিয়ে, সিকিউরিটি নিয়ে কোনো কথা বলা হতো না। তাহলে যারা জনপ্রতিনিধি, যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে মানুষ এনেছিলেন ক্ষমতায়, তৃণমূলের জমানায় তারা কি করেছেন? টাকা লোটা ছাড়া কি করেছেন? তোলাবাজি ছাড়া কি করেছেন? কাটমানি খাওয়া ছাড়া কি করেছেন? সিন্ডিকেট রাজ চালানো ছাড়া। আজকে সরাসরি অভিযোগের তীর ক্যামাক স্ট্রিটের দিকে, আজকে সরাসরি অভিযোগের তীর কালীঘাটের দিকে। আর সেটা হওয়া এই কারণে বাস্তব, তার কারণ
এটা হতেই পারে না। রাজ্যের পুলিশ মন্ত্রী প্রাক্তন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাক্তন, তিনি মাথার ওপর বসে রয়েছেন অথচ তিনি কিচ্ছু জানেন না। তিনি যেমন এটা বুঝতে পারেননি যে তার দল একটা সময় পরে একেবারে তাসের ঘরের মতো ভেঙে যাবে, তেমন তিনি কি এটাও বুঝতে পারেননি যে কোথায় কোথায় সাধারণ মানুষ, তারই রাজ্যের মানুষের সঙ্গে এই দিনগুলো, এই ঘটনাগুলো ঘটতে চলেছে, এই দিনগুলো দেখতে হচ্ছে আমাদের। এটা তো খুব অদ্ভুত একটা বিষয় হয়ে যাচ্ছে অভিনন্দা, যে রাজ্যের যারা জনপ্রতিনিধি, রাজ্যের যারা গুরুত্বপূর্ণ পদগুলো আলো করে রয়েছেন, যারা মন্ত্রী, তারা এগুলো জানেন না। আজকে ফিরহাদ হাকিম বলছেন আমি কিছু জানি না, বিল্ডিং ডিপার্টমেন্ট ওটা দেখে। আপনি তাহলে কি জন্য ওখানে বসেছিলেন? আপনার তাহলে কাজটা কি ছিল? আপনি কি করলেন? আপনার কোনো সাইন নেই। আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সাইন দেখাচ্ছে তুলে, আপনি সাইন করেছেন কেন? যদি আপনি সাইন করেন তাহলে তো আপনাকে দায়িত্ব নিতে হবে। একদমই তাই। এই বিষয়ে আবারও আসছি, দেবারতী একটু সঙ্গে থাকো। আমরা এই কালির প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলাম টেলিফোনে বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারির সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। যা ইস্যু আছে, যা অবস্থা, ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন স্কোয়ার ফিটে হিসাব হয়, স্কোয়ার ফিট কি হবে না হবে, বিল্ডিং কি হবে, তার কাটমানি কি যাবে, তার হিসাব কি যাবে, সব একটা স্ট্যান্ডার্ড ভাবে হতো, নর্মাল নিয়ম মেনে, অদ্ভুত ভাবে নিয়ম মেনে হতো। এবং তার জন্য একের পর ইলিগাল কনস্ট্রাকশন উঠেছে। আপনারা দেখবেন হাইকোর্টের অর্ডারের পরেও কনস্ট্রাকশন গুলো ভাঙা হয় না। তার কারণ হচ্ছে এরকম কিছু কালি, পিসি, কিছু ভাইপো এরা আছে বলে। তো এরাই আলটিমেটলি জিনিসটা চালায়, এরাই ইস্যু গুলো করে এবং দে আর রেসপন্সিবল। তারপর তারা কমিটি গঠন করা হয়েছে, 31 জুলাই পর্যন্ত কোনো স্যাংশন দেওয়া হবে না বা নির্মাণ কাজ হবে না বলা হয়েছে। ওরা খতিয়ে দেখে অডিট করে তারপর করা হবে। এই পদক্ষেপকে সাধুবাদ জানায়। মানুষের সেফটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জীবনের থেকে বড় কিছু হয় না। আর ইলিগাল কনস্ট্রাকশনের ফলে জীবন যায়। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু আপনারা কি করেছেন? এটা একজনও রেহাই পাবে না, প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। কি বলেন মুখ্যমন্ত্রী শোনাবো। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট শ্রী আমিনুর শেখ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী নির্মলেন্দু সর্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, শ্রী রঞ্জন দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, has not discharged their duties and responsibilities in respect of the instead premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আপনাকে স্বাগত। দেবারতী, তোমার প্রশ্ন। ঝন্টুদা, এই ঘটনাগুলো হয়তো আমি জানি না, মানে তৃণমূল সরকার যদি ক্ষমতায় আসতো তাহলে তো ধামাচাপা পড়তো, এই রাজ্যটার তো আরো হাল বেহাল হতোই। এই কালী ব্যানার্জি কে, কোথা থেকে এলো? ফিরহাদ হাকিমের আশীর্বাদের হাত মাথার উপর। আজকে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ক্যামাক স্ট্রিটের আশীর্বাদের হাতও নাকি কালী ব্যানার্জির উপর। কে কালী ব্যানার্জি? দেখো, কালী একটা প্রতীক, মানে কালী মানে আমাদের পূজনীয় আমাদের দেবী কালী নয়। এ কালী হচ্ছে কামাস্টিকের কালী। এই কালীরা সব জায়গায় বসেছিল সরকারি দপ্তরে। সোজা বাংলায় এরা হচ্ছে করে বা দালাল। এরা মানুষের মাঝখানে, সরকার এবং মানুষের মাঝখানে দালালি তুলতো, 75% ভাগে কামাস্টিকে টাকা পাঠাতো। মাননীয় মুখ্যমন্ত্রী স্টেটমেন্টটা শুনছিলাম যে কালী না বললে কোনো প্ল্যান বা কেএমডির কোনো কিছু একটা কেশাগ্র স্পষ্ট হতো না, কারণ একটা টাকা নড়তো না, একটা ফাইল নড়তো না। অর্থাৎ বুঝতে পারছো যে অভিষেকের বা যুবরাজের প্রেরিত সেই কালী, এই কালীরা সর্বত্র রয়ে গিয়ে একটা ডার্ক মাস্টার ইকোনমি তৈরি করেছিল। সাধারণ মানুষকে বেআইনি ভাবে বিভিন্ন প্ল্যান পাস করিয়ে দিয়ে গার্ডেন ব্রিজ, পোস্টা ব্রিজ থেকে শুরু করে একটা পর একটা ধ্বংসলীলা চালিয়ে। এই কালী সেই কালী যে বাইপাসের দ্বারা 200 কোটি টাকা দিয়ে তৃণমূল ভবন তৈরি করছে। আমি তোমাদের চ্যানেলে গতকাল এই প্রসঙ্গগুলো তুলেছিলাম। প্রশ্ন হলো, এই মানুষগুলোর শাস্তি তৃণমূল আসলে হতো না। এখন সরকার এদের শাস্তি দেবে, জনমানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। কোথায় 27 জনের মারা গিয়েছে চাপা পড়ে, কারো শাস্তি হয়নি, 16 জন মুক্ত হয়ে গেছিল। তারপরে একটার পর একটা তৃণমূলের জমানায় দুর্ঘটনা হয়েছে, কারো অ্যারেস্ট হয়নি। কারণ এই কালীরা এই দুর্ঘটনার জন্য দায়ী। এলাকায় সরবরাহকারী সংস্থা
তাকে মাল ম্যাটেরিয়াল দিয়ে এইসব বানিয়েছিল, প্ল্যান মানেনি, কোন আইন মানেনি, জলাভূমি আইন মানেনি, ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট মানেনি। ওয়াও মোমোর দোকানে যখন 13 জন পুড়ে মারা গেল, এরা গাড়ির নিচে যখন বাড়ি ভেঙে মারা গেল, সেই একদম। বিএমডব্লিউ চড়া সেই ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ কাউন্সিলর, তার নেতৃত্বে এটা হয়েছিল। কাউকে অ্যারেস্ট হয়েছিল কি? সবাই তো মুসলিম লোক মারা গিয়েছিল। দোস্ত এই জায়গায় গিয়ে দেবারতী যে একদমই আজকে এরা মুখ্যমন্ত্রীর এখন বক্তব্যে এইটাও স্থান পেয়েছে। ঝন্টুদা, অনেক ধন্যবাদ আপনাকে। ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক ছিলেন আমাদের সঙ্গে। অভিনন্দন। একেবারেই তাই। এবং গতকাল তারাতলার ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর কিন্তু একটা অভিযোগ বারবার স্থানীয়রা তুলছিলেন, কেন বিধায়ক ফিরহাদ হাকিম সেখানে পৌঁছননি। এবং এই ঘটনা নিয়ে, তারাতলা ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম কি সাফাই দিচ্ছেন শোনাবো। আগে যখন আমি ছিলাম রেস্কিউতে যেতাম, অনেকগুলো সিস্টেম করেছি কর্পোরেশনে যখন ছিলাম, যাতে ইল্লিগাল নয়। আমি যতদূর জেনেছি এটা ইল্লিগাল না, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। আমি যতদূর জেনেছি যেটা স্যাংশন নিয়ে করা হয়েছে, মেটেরিয়াল কি দিয়েছে না দিয়ে সেটা জানার কথা আমার না, বা ওইখানে কোথায় হচ্ছে সেটা আমি জানতাম না। আর 10টা লোকের মতন গিয়ে স্যাংশন নিতে হবে। স্যাংশনটা প্রথমে হলো ওনাদের এলবিএস বা ওনাদের যে আর্কিটেক্ট তারা প্ল্যান দেন, সেই প্ল্যান অনুযায়ী দেখে প্ল্যান স্যাংশনে যদি বড় বিল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে যারা এমবিসিতে আছেন, বিল্ডিং কমিটিতে, তারা দেখে তারা এমবিসিতে একটা স্যাংশন দেয়। এই ব্যাপারে শুনলেন ফিরহাদ হাকিমের সাফাই। এক প্রকার তিনি কোথাও জড়িত নন, এই বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন। ধন্যবাদ দেবারতী। নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দেবারতী দাশগুপ্ত। ধন্যবাদ দেবারতী।